7,90,000 কোটি টাকার বাজেট আসছে আজ। উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নযোগ্য বাজেটই লক্ষ্য সরকারের। জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার শুরু, ট্রাইব্যুনালে কার্যক্রম সরাসরি সম্প্রচারে দৃশ্যান্ত। জামায়াতের নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় আপিলে বাতিল। উচ্ছ্বসিত দলীয় নেতা ও আইনজীবীরা, আদালতের কাগজ পেলে ব্যবস্থা নেবে ইসি। সরকার ডিসেম্বরের পর নির্বাচন করতে চাইলে অনিশ্চয়তা সৃষ্টির শঙ্কা বিএনপির সিনিয়র নেতাদের। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উচ্চ প্রবৃদ্ধি অর্জন বা মেগা প্রকল্প বাস্তবায়নের উচ্চাভিলাষী স্বপ্ন নয়, এবার বাস্তবায়নযোগ্য বাজেটের দিকে নজর সরকারের। সে লক্ষ্যে প্রতিবারের মতো বড় বাজেট ঘোষণার নীতি বিসর্জন দিয়ে এবার ছোট বাজেটের পথে হাঁটছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেশের ৫৫তম বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। নতুন এ বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশের আয় ব্যয়ের দলিল জাতীয় বাজেট। প্রতি বছর সংসদে নতুন বাজেট উত্থাপন হলেও এবার সংসদ অধিবেশন না থাকায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে টেলিভিশনে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় বাজেট নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বা অর্থনীতিবিদ হিসেবে প্রতি বছর এই সময়টাতে বাজেট বিশ্লেষণে ব্যস্ত সময় পার করলেও এবার তার উপরই দায়িত্ব পড়েছে বাজেট ঘোষণার। তাই বাইরে থেকে এতদিন যেসব পরামর্শ দিয়েছেন তার প্রতিফলন ঘটাতে কতটা মুনশিয়ানার পরিচয় দেন সেই প্রতীক্ষায় সাধারণ মানুষ। বাজেট কিন্তু এফেক্ট করে সরকারের আয় ব্যয় না, শুধু এফেক্ট করে বাজারকে, এফেক্ট করে প্রাইভেট সেক্টরকে এবং সাধারণ মানুষকে। তো দেখতে হবে আমার বাজেটটা অন্য সেক্টরে চাপ দিচ্ছে কিনা। তবে নতুন বাজেট নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাচ্ছেন না অর্থ উপদেষ্টা। রাজনৈতিক সরকার না হওয়ায় খুব সহজে মেগা প্রকল্প এড়িয়ে 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দিচ্ছেন তিনি, যার আকার গত বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। গতবারের অরিজিনাল বাজেটের থেকে ছোট, রিভাইজ বাজেটের কাছাকাছি। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেট ছোট হলেও রাজস্ব আয়ের টার্গেট বাড়ছে প্রায় 40,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ 2,30,000 কোটি টাকা, যার 70% যাচ্ছে পরিবহন ও যোগাযোগ সহ 5টি বড় খাতে। গতবারের চেয়ে প্রবৃদ্ধির লক্ষ্যও কমছে এবার। বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি 6% কাছাকাছি রাখা। ওয়েবারগুলো আস্তে আস্তে আমরা কমিয়ে দিচ্ছি। তেমন ওয়েবার একেবারে অত্যাবশ্যক এর সাথে ওয়েবার দেব, ফুড, তারপরে যে খাবার দাবার এটা সেটাগুলো তো মিনিমাম ইস্যু থাকবে। কিন্তু যারা একটু ট্যাক্সেবল ক্যাপাসিটি আছে, এসে আছে, আগে অনেক ওয়েবার দিত, অনেক ইন্ডাস্ট্রি অনেক ওয়েবার পেয়েছে অযৌক্তিকভাবে, স্পেসিফিক ইন্ডাস্ট্রি বলে দেওয়া হচ্ছে সেভাবে, সেটার জন্য না হয়। গণ অভ্যুত্থানের পর প্রথম বাজেট হয় জুলাই যোদ্ধাদের জন্য কিছু বরাদ্দ রাখছেন অর্থ উপদেষ্টা। কালো টাকা সাদা করার অবাধ সুযোগ বন্ধ হলেও থাকছে জমি ও ফ্ল্যাটে সেসব অর্থ বিনিয়োগের সুযোগ। ৭১-এর পর দেশে এ পর্যন্ত 14 জন অর্থমন্ত্রী বা উপদেষ্টা ঘোষণা করেছেন 54টি বাজেট। এর মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 12টি করে বাজেট দেন বিএনপির সময়কার অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2007 এবং 8 সালে সংসদের বাইরে টেলিভিশনে বাজেট ঘোষণা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। 1972 সালে স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদের দেয়া বাজেটের আকার ছিল 786 কোটি টাকা, যার তুলনায় এবারের বাজেটের আকার প্রায় 1000 গুণ বড়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 16 জুন পরবর্তী তারিখ দেয়া হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের প্রতিজ্ঞা। আরও জানাচ্ছেন আহমেদ সরোবর। ঘটনার তারিখ এবং সময় 14 জুলাই 2024 খ্রিস্টাব্দ থেকে 5 আগস্ট 2024। অপরাধের ধরন হত্যা, মার্ডার, হত্যা চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার, নির্যাতন, টর্চার, অন্যান্য অমানবিক আচরণ, ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধসমূহ সংগঠনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, ইনসাইটমেন্ট, সহায়তা, ফ্যাসিলিটেট, সম্পৃক্ততা, কমপ্লিসিটি, অপরাধ সংগঠন এবং প্রতিরোধে ব্যর্থতা, ফেইলিউর টু প্রিভেন্ট, ষড়যন্ত্র, কনস্পিরেসি,
মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 32AGH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা এই আইনের 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য। আসামিদের নাম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন। 2024 সালের জুলাই বিপ্লব চলাকালীন সময়ে সংগঠিত অপরাধ এবং অত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত দালিলিক প্রমাণপত্রের তথ্যপাত্য সমূহ সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রমাণাদি এই আইনের 19(3) ধারার অধীনে কমন নলেজ এবং জুডিশিয়াল নোটিশ হিসেবে গ্রহণেরও প্রার্থনা করছি। মাননীয় ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে অন্য যেরূপ বিবেচনা করে সেরূপ আদেশ দানেরও প্রার্থনা করছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথমে একটি বিবিধ মামলা হয়। এর ভিত্তিতে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হয় আনুষ্ঠানিক অভিযোগ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। 5টা অভিযোগে এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 16 জুন অর্থাৎ ঈদের ছুটির পরে 16 জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। আমি শুধু একটি কথা বলতে চাই যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। ট্রাইব্যুনালে অভিযোগ উত্থাপনের সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, বিচার শুরু হয়েছে জাতির ইতিহাসের এক বেদনাদায়ক অপরাধের বিহিত নিশ্চিত করতে। বিচার শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই সব ভিকটিমদের, যারা আর কোনোদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। স্মরণ করছি তাদেরকেও যারা এই আন্দোলনে চোখ, হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন। স্মরণ করছি সেই সব অকুতভয় মানুষদের, যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে আলোকোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায় ভিত্তিক। আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিক, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আগামীতেও আদালতের কার্যক্রম সম্প্রচার করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। নিজের সরকারের আমলে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার কাজ চলবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রসিকিউশন জানিয়েছে এই বিচারের ব্যাপারে তারা খুবই সতর্ক রয়েছেন। বিচারের আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা, মানবাধিকার রক্ষা করা এবং তাদের ভাষায় বিচারের নামে যেন অবিচার না হয়, যা অতীতে হয়েছে সেই বিষয়ে তারা সতর্ক রয়েছেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিবন্ধন বাতিল করে হাইকোর্টে দেয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়া এবং অন্যান্য বিষয় নির্বাচন কমিশন দেখবে বলেও জানিয়েছেন আপিল বিভাগ। আদেশের পর জামায়াতের আইনজীবী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর। আহমেদ সরওয়ারের আরও একটি রিপোর্ট। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে 2024-এর 1 সেপ্টেম্বর জামায়াতের আবেদনে নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। শুনানি শেষে রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আইনজীবী জানান, সোমবারের মধ্যে রায়ের সংক্ষিপ্ত অনুলিপি হাতে পেয়ে নির্বাচন কমিশনে যাবে জামাত। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ
আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। এ রায়ের আলোকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশনের আইনজীবী। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনার স্টেজে ওটা স্টে হয়ে গিয়েছিল। এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিয়েছে অ্যাপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। ওটার অর্ডারটা আসবে, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করবো, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা, তবে রায়ের পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামায়াত ইসলামী নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আদালতের কোনো অবজারভেশন এখনও নির্বাচন কমিশন পায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এই ইস্যুতে আদালতের কাগজ পাওয়ার পরই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ইসি সচিব। তো জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার ডিসেম্বরের পর নির্বাচন করতে চাইলে অনিশ্চয়তার সৃষ্টি হবে বলেছেন বিএনপির সিনিয়র নেতারা। এছাড়া বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচনের দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। রবিবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা বলেন, বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র থেমে নেই, আর ডিসেম্বরের পর সরকার নির্বাচন করতে চাইলে সৃষ্টি হবে অনিশ্চয়তা। আপনারা যে বলছেন জুনে দেবেন, এর আগে কি হয় ডিসেম্বরের পরে? এর পরের বছরের জানুয়ারি মাস, এরপরে ফেব্রুয়ারি মাসে রোজা। এই রোজা এবং ঈদ নিয়ে 2 মাস চলে যায়, ফেব্রুয়ারি মার্চ। এপ্রিল মে হচ্ছে দেশে পাবলিক পরীক্ষা, এসএসসি এবং এইচএসসি, এগুলোকেও পিছানোর কোনো সুযোগ নেই। আর এই এসএসসি এইচএসসি যে স্কুল কলেজ সেন্টার হয়, সেগুলিতে কিন্তু ভোটের সেন্টার হয়। তো আপনারা তো এপ্রিল মে ইলেকশন করতেই পারবেন না। বিএনপি নিয়ে অহেতুক আপনারা যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সরকারের সমালোচনা করে বলেন, কোন ইস্যুতেই নির্বাচনকে পেছানোর যৌক্তিকতা নেই। যে সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে, তারা এই মাফিয়া সরকারের যত রকম চেলা চামুন্ড, তাদের খুন গুম জালিয়াতি অর্থ পাচার সব কিছুর বিচার করা হবে। কিন্তু বিচার প্রক্রিয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই বিচার করতে যদি 5 বছর লাগে, তো আমরা 5 বছর নির্বাচন ছাড়া বসে থাকবো? এই লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এদিকে চণ্ডী ময়দানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও লেকে শাপলা ফুলের চারা রোপণ করেছে আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এতে নেতৃত্ব দেন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর শপথ পড়ানোর উদ্যোগ না নিয়ে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাই মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত রিটের উত্থাপিত বিষয় নিষ্পত্তির এখতিয়ার নির্বাচন কমিশনের, এই পর্যবেক্ষণ দিয়ে রায় প্রকাশ হয়েছে আপিল বিভাগে। সোমবার পাঠানো হবে নির্বাচন কমিশনে। অন্যদিকে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ইশরাক হোসেনের মেয়র পদে শপথের বিষয়ে আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন। চলতি বছরের 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। তার 1 মাস পর 27 এপ্রিল আদালতের রায় অনুসারে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এরপরে ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে শুরু হয় টালবাহানা। যদিও স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর তাকে শপথ পড়ানোর বাধ্যবাধকতা ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধায়ী শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি। পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধায়ী কোনো না কোনো কাউকে দিয়ে একটা লিগ্যাল নোটিশ দেওয়ানো হয়েছে। এই রিট পিটিশনটা সামারিলি রিজেক্টেড হয়ে গেল। সামারিলি রিজেক্টেড হওয়ার মানেটা হলো এই রিট পিটিশনে কোনো কার্যকারিতা নেই। আমরা তখনই প্রত্যাশা করেছিলাম যে এক্সিকিউটিভ অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন ফলো করে, এবং দেশের সর্বোচ্চ আইন হচ্ছে এই সংবিধানটা ফলো করে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করবেন। কিন্তু আমরা তারপরে দেখলাম অ্যাপিলেট ডিভিশনে গেল। অ্যাপিলেট ডিভিশন থেকে মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিলেন নির্বাচন কমিশনের বিষয় স্বাধীনভাবে সেটা সিদ্ধান্ত নেবেন। তো নির্বাচন কমিশন তো 27 এপ্রিল সিদ্ধান্ত নিয়েছেন বাই প্রনাউন্সিং এ গেজেট নোটিফিকেশন। তারপরে নতুন করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। এরই মধ্যে এক ব্যক্তি শপথের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট করেন। পরে আদালত সেই রিট খারিজ করে দিলেও এখনো ঝুলে আছে ইশরাকের শপথ গ্রহণ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটের পর ইশরাকের শপথের আয়োজন না করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচন কমিশনকে তাদের অথরিটিকে খর্ব করার জন্য বা চ্যালেঞ্জ করার জন্য এই স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। এটা পুরোপুরিভাবে সংবিধানকে ভায়োলেট করছে এবং রাষ্ট্রের যে একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন, আদালতে লিখিত নির্দেশনা হাতে পেলে ইশরাক হোসেনের শপথ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। তবে নাগরিক সেবা অব্যাহত রাখতে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচল অবস্থা কাটাতে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গতকালও আন্দোলন হয়েছে নগর ভবনে। ঢাকাবাসীর ব্যানারে রবিবার সকাল থেকে আন্দোলনে যোগ দেন ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণ। এছাড়া নগর ভবনের যাবতীয় নাগরিক সেবা বন্ধ রেখে আন্দোলনে যোগ দেন সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। এ সময় প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগর ভবন এলাকা। আদালতের রায় অগ্রাহ্য করে এবং স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট অনুসারে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, সেই রায় নিয়ে এখনো ডালমাহানা। আজকে শুনেছি অবৈধ প্রশাসক এখানে এসে বসবে। কেন বসবে? তারা কি আইনকে উপেক্ষা করছে? আইনকে মানছে না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব যদি ঢাকা শহরের নগরপিতা হয়, ঢাকাবাসী সবচেয়ে ভালো থাকবে। অতীতের সরকারগুলোর থেকে ইশরাক সাহেব ঢাকা শহরে সর্বোচ্চ ভালো কাজ করবে। আইনি প্রক্রিয়ার সাথে বেআইনি কার্যক্রম চলছে, তো সেই ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা দেখে, আমরা তাদেরকে দায়ী করছি। আপনারা হাইকোর্টকে অপমান করছেন এবং হাইকোর্ট আইনকে আপনারা অবজ্ঞা করছেন। আইনকে আমরা সম্মান জানাবার জন্যই আজকে রাজপথে আছি। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সে কিন্তু নগরপিতা ছিলেন, দীর্ঘদিন নগরের মেয়র ছিলেন, নগরের অভিভাবক ছিলেন। সেই হিসাবে জনাব ইশরাক হোসেনে কিন্তু জনগণের কাছে, এই ঢাকাবাসীর কাছে একটা দায়বদ্ধতা আছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অন্তর্বর্তী সরকার নানা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সব থেকে গুরুত্বপূর্ণ স্থান। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মোহিত। চীনা বিনিয়োগকে উৎসাহিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত চীন বাংলাদেশ বাণিজ্য সম্মেলনে 200 জনের বেশি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফরে এসেছেন চীনের বাণিজ্য মন্ত্রী। সফরে বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। This year Bangladesh and China mark 50th year of their enduring friendship.
This gathering marks a significant milestone in our relationship and growing economic partnership. We have to build a future which can touch the sky. প্রতিনিধি দলের সামনে বাংলাদেশের পাটজাত পণ্য নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান এই খাতে গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও তৈরি পোশাক, কৃষি, ঔষধ থেকে শুরু করে একাধিক জায়গায় বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও চীনা ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। Today, as we embark on this journey together, I invite you to explore the extensive opportunities that Bangladesh offers, from textile and garments to pharmaceuticals, agro-processing, fisheries, jute, as you have mentioned, and information technology. Our sectors are ripe for investment and collaboration. সম্প্রতি চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে যে অনুরোধ জানিয়েছিলেন সেই ডাকে সাড়া দেয়ায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। I requested President Xi Jinping to encourage Chinese companies to invest in Bangladesh. সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কৃষি এবং গবেষণায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সফররত চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্তা। তিনি জানান, কৃষি, পাট, সামুদ্রিক মৎস্য ও গবেষণার উপর বিশেষ নজর রেখে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়াতে প্রস্তুত তার দেশ। রবিবার ঢাকায় চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে চীনা ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রতিনিধি দলের নেতৃত্ব দানকারী চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টাকে চীনের বাণিজ্যমন্ত্রী বলেন, চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আত্মবিশ্বাসী। রাত 10টার পরেও বাংলাদেশের শপিং মলে ক্রেতাদের উপস্থিতি দেখে তিনি মুগ্ধ। 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 9ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আশা তার। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রত্যাশা করেন, চীনের সহায়তায় বাংলাদেশের প্রতিটি গ্রাম ভিন্ন ধরনের উৎপাদনমুখী হবে। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে জানিয়ে সরকার সচেতন আছে, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সকালে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের সাথে বৈঠক শেষে তিনি এই কথা জানান। রবিবার সকাল 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় সমবেত হন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতাকর্মীরা। এ সময় অধ্যাদেশ বাতিল, ফ্যাসিস্টদের সহযোগী কর্মকর্তাদের অপসারণ সহ 3 দফা দাবি জানানো হয়। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা পুরোপুরি বাতিলের দাবি জানান কর্মচারী নেতারা। এটা সচিবালয় কালচার বিরোধী ব্যাপার, এইভাবে চিৎকার করা। আমি আশা করব যে আপনারা আইন কানুন মেনে আমার সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে করবেন। সচিবালয়ের কর্ম পরিবেশ আপনারা যথাযথ রাখবেন। আমি তো উপদেষ্টা পরিষদে আপনার এটা আলাপ করবো, আপনাদের বক্তব্য যেটা বাতিল করার দাবি সেটা আমরা জানাবো। ভেবে দেখবেন যে এই অধ্যাদেশটা রেখে কোনো সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে, কি সেফগার্ডস ইন্ট্রোডিউস করলে আপনাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। আমাদের খুব অল্প সময় অনেক কাজ করতে হচ্ছে, তো এইটা যাতে ব্যাহত না হয় এটা মেহরবানি করে লক্ষ্য রাখবেন। নিয়ম না মেনে নগদ অফিসে স্ত্রীর চাকরির ব্যবস্থা করার অভিযোগ উঠেছে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। রবিবার বনানীতে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এপ্রিল ও মে গত 2 মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে নগদের বিরুদ্ধে। এই অর্থ ব্যয়ে প্রাথমিকভাবে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। অভিযানে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। এদিকে এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 7,90,000 কোটি টাকার বাজেট আসছে আজ। উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নযোগ্য বাজেটই লক্ষ্য সরকারের। জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার শুরু, ট্রাইব্যুনালে কার্যক্রম সরাসরি সম্প্রচারের দৃষ্টান্ত। জামায়াতে নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায়ে আপিলে বাতিল, উচ্ছ্বসিত দলীয় নেতা ও আইনজীবীরা। আদালতের কাগজ পেলে ব্যবস্থা নেবে ইসি।
সরকার ডিসেম্বরের পর নির্বাচন করতে চাইলে অনিশ্চয়তা সৃষ্টির শঙ্কা বিএনপির সিনিয়র নেতাদের, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।